নির্বাচনে ফ্লু থাকার কথা, আপনি খেয়াল করেন, দেখেন আপনাদের টেলিভিশনগুলো ওরকম দেখা যায়। ফ্লুটা কিন্তু হাতে হাতে আছে 12-13 দিন, ওইভাবে কিন্তু ফ্লুটা নাই নির্বাচনের। আপনার যে মাঠে যে অস্ত্রগুলো আছে, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, ইল্লিগ্যাল অস্ত্র, লিগ্যাল অস্ত্র, লিগ্যালগুলোও কিন্তু সেগুলো জমা উদ্ধার হয় না উদ্ধার ওরকম, হয়নি। সেইভাবে কোনোটাই উদ্ধার হয় নাই। আপাতত বলেনি যে অস্ত্র আছে, আরো অনেক ইস্যু আছে, আওয়ামী লীগের গুপ্ত ইয়েগুলো আছে, সব আছে। তাহলে এখানে প্রশাসনের অনেক স্ট্রং ভূমিকা আমার কাছে মনে হয় যে আরো বেশি ইম্পর্টেন্ট। নির্বাচন তফসিল ঘোষণার পরেই তো আসলে সহিংসতা বেড়েছে, বেশ কয়েকটি ঘটনাও ঘটছে। গতকালকে যেটা শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামায়াতের কর্মীদের সাথে স্বেচ্ছাসেবক মানে ঘটনা ঘটলো এবং সেখানে একজন জামায়াত নেতা নিহত হলেন এবং এর আগে অবশ্য রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতারও মৃত্যু হয়েছে, যে মৃত্যুটাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনী পরিবেশকে বাধা তৈরি করবার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, এই কথা বলেছেন। এই ঘটনাটাকে মানে যদি বলি শেরপুরের ঘটনাকে আপনার বিচ্ছিন্ন ঘটনা মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, অনেক জনসংখ্যা, অনেক। নির্বাচন আসলে এমনিতেই নর্মাল নির্বাচন, আমরা তো অনেকগুলো নির্বাচন দেখি নাই, নামমাত্র নির্বাচন, যেটা আমিডামির নির্বাচন, নিশিরাতের নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন, আমরা এইসব দেখেছি। বহু বছর নির্বাচনের চর্চা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জনগণই এখানে বেশি, সেইখানে নির্বাচন আসলে কিছু সহিংসতা এমনিতেও হয়, হয় না আমি বলবো না। তারপরে সরকার, এখানে অরাজনৈতিক সরকার আছেন এবং সরকারের আন্তরিকতার অভাবে অনেক অস্ত্র বা নির্বাচনের যে পূর্ব শর্তগুলো, এগুলোও তেমনভাবে পালন করা হয় নাই, পালিত হয় নাই, হচ্ছে না। আমরা অনেকবার করে এই কথাগুলো বলেছি। সেই জায়গায় যে আমি বিচ্ছিন্ন ঘটনা এগুলা বলবো না, আমি বলবো যে এইখানে মানুষের সংযমের আরো বেশি দরকার, সব দলের বিচ্ছিন্ন না হলে পরিকল্পিত বলবেন? সংযম হওয়া দরকার। পরিকল্পিত ওরকম না, পরিকল্পিতও না, বিচ্ছিন্নও না। কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা কম। এই যে ছাড় দেওয়ার মানসিকতা কম থেকে আস্তে আস্তে একটা দ্বন্দ্বের তৈরি হয়। সেই দ্বন্দ্বটা এমন একটা জায়গায় নিয়ে যায় যে কেউ যদি একটু, কারোর মধ্যে যদি একটু রহম থাকে, তাহলে কিন্তু ওই পর্যায়ে যায় না। সবাই উপরে থাকার জন্যই লড়াই করছে। আপনি দেখেন, কালকে ঘটনার জন্য কাকে দায়ী করবেন আপনি? আমি দুই দলকেই সমান হারে দায়ী করব। কারণ নির্বাচন সামনে, নির্বাচনে সবাইকে যে কথাটা আমি বলছি, সবাইকে কারো না কাউকে, কাউকে না কাউকে বড় ভাইয়ের ভূমিকায় থাকতে হবে, কারো না কাউকে ছোট ভাইয়ের ভূমিকায় থাকতে হবে, কিংবা সমমনা থাকতে হবে যে হ্যাঁ, আমার প্রত্যেকেরই উচিত নির্বাচনের সহিংসতা পরিহার করা। আমি যদি দেখি এখানে জামাতের একজন সিনিয়র নেতা কয়েকদিন আগে বলেছেন যে কেউ যদি এরকম করে, বাড়ি থেকে মা বাবা স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন নির্বাচনী কেন্দ্রে। এগুলো হচ্ছে আপনার আমন্ত্রণ জানানো, কোন এলাকা যদি একটু অন্যায়। এটা এলাকা হিসেবে বলেন নাই, ভিডিওতে এখানে বক্তব্যে উনি বলেছেন। আমি জামাতের উপর লেভেলের নেতাদের কথাই বলছি। তো এই যে এই জায়গাটায় উনার যে পদ পদবি, ওই জায়গায় উনার বলা উচিত ছিল, এইসব কথা ওনার সাথে যায় না, যায় না, উনার বলা উচিত ছিল যে আমরা সর্বোচ্চ সংযম দেখাবো, আমরা সর্বোচ্চ ছাড় দিব। এবং উনার জায়গা থেকে উনি বলবেন, বিএনপির জায়গা থেকেও বিএনপি বলবেন, বা আরও যদি কেউ থাকে তারাও বলবেন। আমি মনে করি যে, কারণ এতদিন নির্বাচন হয় নাই বলেই তো একটা নির্বাচনের আয়োজন, কত বছর পরে। সেইখানে যদি আমরা দেখেন, তিনজন একখানে হলেই জিজ্ঞেস করে, ভাই নির্বাচনটা হবে তো, নির্বাচনটা হচ্ছে তো। এবং যেভাবে, হ্যাঁ, যেভাবে আপনার নির্বাচনের ফ্লু থাকার কথা, আপনি খেয়াল করেন, দেখেন আপনাদের টেলিভিশনগুলো ওরকম দেখা যায়। ফ্লুটা কিন্তু হাতে হাতে আছে 12-13 দিন, ওইভাবে কিন্তু ফ্লুটা নাই নির্বাচনের, যে ফ্লুটা আমরা ছোটবেলা দেখেছি। তো সেইখানে আমি বলবো সব দলগুলো একটা কথা নিতে পারছে যে দলগুলোর মধ্যে সহনশীলতার অভাব দেখছেন আপনি, এটাই তো বলতে চাচ্ছিলেন? সংযমের অভাব না, এটার জন্য আরো কারণ আছে। আপনার যে মাঠে যে অস্ত্রগুলো আছে, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, ইল্লিগ্যাল অস্ত্র, লিগ্যাল অস্ত্র, লিগ্যালগুলোও কিন্তু জমা হয় না ওরকম, সেইভাবে কোনোটাই উদ্ধার হয় নাই।
এবং তার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে হ্যাঁ, যাদের কাছে অস্ত্র আছে তারা এই অস্ত্র নির্বাচনে ব্যবহার ব্যবহার করবেন করবেন না। না, এটা উনি কিভাবে জানলেন? আমার এটাই বড় প্রশ্ন এসে দেখা যায়। আসবো আপনার এমনিতে কাছে একটা ওই বিষয় মানুষের নিয়ে কাছে একটু অস্ত্র আগে থাকলে উনি শরীর আজকে আরেকটা কথা গরম গরম বলেছেন, লাগার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, একটু আলাপ করে আমাতুল্লাহ শারমিন, যদি শেরপুরের ঘটনা তো নিশ্চয়ই আপনাদের একজন নেতা সেখানে নিহত হয়েছেন। আহ, আমার প্রশ্নটা হলো এরকম, কেউ কেউ বলছেন, যদি বলি স্থানীয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ করা হচ্ছে জামায়াতের এমপি প্রার্থী যিনি ছিলেন সেখানে তার ভুলের কারণে এটা হত্যা মানে ঘটনাটা ঘটেছে। কি বলবেন আপনি? এখানে আরেকটা আমার কাছে উনি অভিযোগ করছেন যে জামায়াত নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন যেগুলো সেখানে রাজনীতি মাঠে এটা প্রভাব পড়ছে। যদিও বিএনপির লোকেরাও বলছেন, কিন্তু আপনি কি বলবেন? আচ্ছা, আমি এখানে যেই জিনিসগুলা মানে শেরপুরের ঘটনা যদি স্পেসিফিক বলি, তাহলে দেখেন এখানে ইসির সাথে মিটিং ছিল, নির্বাচন ইয়ের সাথে মিটিং ছিল, 2 দলেরই আসার কথা। সেখানে 2 দল আসবে, মিটিং করবে, চলে যাবে। এই সুস্থ পরিবেশটা তো আসলে 2 দলকেই মেনটেন করতে হবে, তাই না? কিন্তু আপনি যদি ভিডিও ক্লিপগুলো দেখেন, এখন তো আর আসলে মিডিয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া আমরা সব স্পষ্ট দেখতে সবার হাতে পাই। ক্যামেরা। সবার হাতে ইয়ে। আপনি দেখবেন যে ১ম এ সংঘর্ষ শুরু করছে কিন্তু বিএনপির লোকজন। হ্যাঁ, ওখানে যদি দেখেন তারা চেয়ার ছুঁড়ে মারতেছে, তখন কিন্তু জামাত এই ইয়াতে যায় নাই। তারপরে যখন ওখানে ওই পুরা ইয়েটাই মানে ভণ্ডুল হয়ে গেল, তখন কিন্তু 2 পক্ষ সামনাসামনি দাঁড়ানো। এবং জামাতের লোকজন কিন্তু তখনও ওই দিক দিয়েই যেতে হবে, রাস্তাটা তো ওটাই। ওখানে মাঝখানে আমরা দেখলাম যে আর্মি অফিসাররা আছেন, ওই পাশে বিএনপির ওরা অস্ত্রসহ আছে, আর এই পাশে জামাতের। আপনি কি কোনো ভিডিও ক্লিপে দেখছেন যে জামাতের লোকদের হাতে অস্ত্র আছে? দেখেন নাই। কিন্তু আপনি একদম স্পেসিফিক আজকে ভিডিও ক্লিপগুলো সব জায়গায় সামনে আসছে, এবং আমি বলেও দিই তার নাম, ওর নাম হচ্ছে সাইফুল ইসলাম, ঝিনাইগাতি যুবদলের যুগ্ম আহ্বায়ক, যে হচ্ছে ডিরেক্ট মানে এই মৃত্যুর সাথে জড়িত, এবং হচ্ছে যে মেরে ফেলছে, এই ভিডিও ক্লিপটা সব জায়গায় আসছে। তাহলে আমার কথা হচ্ছে যে ওখানে যে কোনো পরিস্থিতি তৈরি হোক, সেখানে তো দায়িত্বশীল ভূমিকা থাকতেই হবে। কিন্তু তাই বলে কি আপনি এরকম করে পুরা মানে ওখানে তো 200 জন আহত হয়েছে, এবং সেখানে কিন্তু মানে সেনাবাহিনীর লোকও, সেনাবাহিনীর সেনাবাহিনী ছিল, সদস্যও পুলিশ কিন্তু, ছিল। হ্যাঁ, তারাও কিন্তু আহত হয়েছে। তাহলে আপনি কি এটা কিভাবে বলবেন যে দায়িত্ব নাই বিএনপির? অবশ্যই দায়িত্ব আছে বিএনপির। মানে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে এটা বিএনপি মানে উগ্র আচরণের একটা বহিঃপ্রকাশ। এটা কিন্তু নির্বাচন পরিবেশকে বিনষ্ট করতেছে, তাই না? অবশ্যই আমি বলবো যে এটা নির্বাচন বিনষ্ট করতেছে। 2 নম্বর হচ্ছে প্রশাসন। উনি যে একটা অভিযোগ করলেন জামায়াতের নেতারাও অনেক সময় মানে আপত্তিকর না, বক্তব্য আপনি দিচ্ছেন, কি আপত্তিকর বক্তব্য সেখানেও দিচ্ছে, কিন্তু আপনি কি জামাতের কোনো কাউকে দেখাতে পারবেন যে তারা সহিংস আচরণ করছে, কোথাও যে মেরে ফেলছে? আপনি তো এগুলো দেখাতে পারবেন না। সো আমরা তো আসলে ইয়ে দেখবো, আরও দেখাই আমি, সেটা হচ্ছে যে মানে এই পর্যন্ত এই মানে 5ই আগস্টের পরে এই 1.5 বছরে বিএনপির হাতে সংঘর্ষে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মানে কলহে নিহত হয়েছে 300 জন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তাই না? যারা নিজেদের মধ্যেই রাখতে পারে না, মানে সহনশীল একটা পরিবেশ রাখতে পারে না, সেখানে বাইরে তো তারা আরও রাখতে পারবে না, এবং সেটা আমরা গতকালকে দেখতে পাইলাম, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে প্রশাসন আসলে এখানে ইম্পর্টেন্ট একটা ভূমিকা আমি মনে করি। কারণ হচ্ছে যে আপাতত বলেনি যে অস্ত্র আছে, আরও অনেক ইস্যু আছে, আওয়ামী লীগের গুপ্ত ইয়েগুলো আছে, সব আছে। তাহলে এখানে প্রশাসনের অনেক স্ট্রং ভূমিকা আমার কাছে মনে হয় যে আরও বেশি ইম্পর্টেন্ট। এই 2টা রিজনে আমি মনে করি যে হচ্ছে নির্বাচন একটা সহিংস জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছা করে। নির্বাচন পিছানোর এটা একটা কৌশল হতে পারে। জি, ধন্যবাদ নিরুফা চৌধুরী মণি। নির্বাচন পেছানোর কৌশল উনি বলছেন, আপনি বলেছেন নির্বাচনকে বানচাল করবার কথা আপনি বলছেন। আসলে কি নির্বাচন হবে কিনা সেটাও আপনি আমাকে বললেন, যে আসলে অনেকের মনে প্রশ্ন জেগেছে নির্বাচন হবে কিনা। এই নির্বাচন হবে কিনা এই সন্দেহ, নির্বাচন বানচাল করার যে প্রচেষ্টা, কিংবা উনি বলছেন নির্বাচন পিছানোর একটা, এই দায়গুলো কাকে দেব? এখন যদি বলি, এখন দুটো দলই তো এখন বাংলাদেশে ধরতে গেলে একেবারে বলা যায় যারা দীর্ঘদিনের মিত্র ছিল এখন শত্রুতে পরিণত হয়েছে। এই শত্রুতা থেকে বন্ধুত্ব কখন হবে? আসলে আমি যদি এভাবে বলি, তারেক রহমান দেশে আসার পরও কেন বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? যদি আমি এইসব ঘটনাগুলো বলি, জামায়াতের নারীদের উপর হামলা, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম হামলা, পটুয়াখালীতে নুরুর উপর নুরুল হক নুরুর, যদিও সে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে সংঘর্ষ বেশিরভাগই বিএনপির সাথে। কেন তারা এত অতিষ্ঠ হয়ে উঠলো, কেন অস্থির হয়ে উঠলো কেন? দেখেন, আওয়ামী লীগ মাঠে নাই, এটা তো সত্যি, কিন্তু নেপথ্যে আছে। আর বিএনপি একটা বড় দল মাঠে আছে, নির্বাচনে দাঁড়িয়েছে। বিএনপি শুধু মাঠে আছে তাই না, বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সঙ্গেও বিএনপিকে বিট করতে দেখা যাচ্ছে, উপায় নাই।
স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, যেটা নুরুর কথা বললেন, নুরুর ওইখানে দাঁড়িয়েছে। তো এখন আপনার মনে করেন যে বিএনপি একটা বড় দল হিসেবে, আমি তো বলবো না যে নির্বাচনে মানুষ লুডো খেলতে, সাপ লুডো খেলতে বসে বা লুডো খেলতে বসে। নির্বাচনে মানুষ আপনার, বাংলাদেশের সিস্টেমটাই এমন। আর বাংলাদেশের মানুষের না, মানে নর্মালি মানুষের মাথাটা একটু গরম প্রকৃতির মাথা। একটু কিছু হইলেই একটা উচ্চ বাক্যের পরে তারপরে হাতাহাতি জায়গা চলে যায়। যে কেউ যে কেন জায়গায় চাইলে একটা ক্যাচার লাগাইতে পারে, বেশিক্ষণ লাগে না। যেটা চাইলেই আপনি অন্য দেশে, যেই দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে দেশে কিন্তু এটা লাগে না। কারণ ওরা জানে যে এখানে সিসি ক্যামেরা আছে, এরা দেখছে। যেটা যেটা কিছুক্ষণ আগে আপা বললেন যে ভিডিও ফুটেজ আছে, ভিডিও করলেন, কিন্তু যে মানুষটার জীবনটা চলে গেল সেটা কিন্তু ফিরে আসলো না। আমি কিন্তু বলতে পারি, পাবনায় যে ছেলেটা গুলি করতে দেখা গেছে, অ্যারেস্ট হয়েছে পরবর্তীতে, সে কিন্তু জামাতের। এখন আমার কথা হলো যে যেখানে, আমি কিন্তু ওই জিনিসটাই বলছি যে যেখানে চান্স পাচ্ছে সে সেখানে, যার যেখানে মাইট ইজ রাইট, এক কথায় প্রকাশ করা। তো এই জায়গাটা যদি আইনের অনুশাসন ঠিক থাকতো, আমি এইখানে সরকারকেই বলবো। সরকার তো দায়িত্ব নিয়েছে, সরকার বলেছে আমি ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন করব। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিরকম যে আপনার কোনো ঘরে গেল না, গোলা বারুদ তোলার চেষ্টা করলো না, সরকারি গুলি 1335টা সরকারি আপনার আর্মস আপনার খোয়া এখন পর্যন্ত। কিন্তু আপা তার সরকার তো এটাও বলেছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলেই। আমি আরো বলি যেটা জেলখানা থেকেও 27টা অস্ত্র এখনো পাওয়া যায় নাই, খোয়া যাওয়া অস্ত্র, সেগুলো আপনার সরকার ধরার কোনো ব্যবস্থাই করলো না। সরকার যে কথাটা বলছে সেটা উন্নত দেশের ডায়লগ বলছে যে ইচ্ছা করলেই জনগণ বা রাজনৈতিক দলগুলো একটা সুন্দর নির্বাচন করতে পারে। ইচ্ছা তখনই হয় যখন আইনের অনুশাসনটা বিদ্যমান থাকে। আইনের অনুশাসন, আপনি একটা মব হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, সেখানে পুলিশ নির্লিপ্ত দাঁড়িয়ে আছে, ধরবে কে, অ্যারেস্ট করবে কে? পুলিশ। পুলিশ যদি নির্লিপ্ত থাকে তাহলে কি করবে? সেনাবাহিনী তো এসে আর অ্যারেস্ট করবে না, বিজিবি এসে তো অ্যারেস্ট করবে না। সাধারণ জনগণ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে, কারণ সাধারণ জনগণ জানে ওখানে গেলে এটা কোনো আনসার হলো না, এটা কোনো আনসার হলো না। প্রত্যেকটা জায়গায় একটা সহিংস ঘটনা ঘটবে, আর একটা ওসিকে প্রত্যাহার করে কোথায় নিবে? আরেকটা জায়গায় নিবে। ওসির তো আর চাকরি চলে যাবে না। ওসির যদি চাকরি চলে যাইতো তাহলে ওসির জবাব দিতে একটা বাধ্য থাকতো, ভয় পেত। ওসি তো জানে যে 64টা জেলার যে কোনো জায়গায় আমাকে দিবে, বা অন্য যে কোনো জায়গায় আমাকে দিবে, কিংবা ওএসডি হলেও আমি বেতন পাবো। আমার তো একবারে চাকরি যাবে না, এই চাকরি খাওয়ার ক্ষমতা এদের নাই। তাহলে এই সহিংস ঘটনার জন্য রাজনৈতিক দলের যারা প্রধান তাদের দায় দেখেন না? হতো যদি আপনার ক্রনোলজিক্যালি তারা মিউচুয়ালে থাকতো। তারা তো যে কোনো পন্থায় ক্ষমতায় যেতে হবে। যে কেউ, যার 4 আনা আছে সেও ক্ষমতায় যেতে চায়, যার 16 আনা আছে সেও ক্ষমতায় যেতে চায়, যার কিছুই নাই সেও ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। তাহলে এটা হইলে যে কোনো মূল্যে আমার তাল গাছ চাই, বিচার মানে। হ্যাঁ, তো তাল গাছটা যখন নিতে যায় 3 জনে মিলে, তখন তো একটা তাল গাছ 3 জনকে দেওয়া সম্ভব না। তখন কিন্তু ওই জায়গায় লড়াই চলে। সেই লড়াইটাই যদি তখন একমাত্র সরকার বা যার হাতেই নির্বাচন, এই মুহূর্তে তো সরকারও না, ইসির কাছে সমস্ত ক্ষমতা থাকার কথা, দায়িত্ব থাকার কথা, অথচ ইসি কি সেটা পালন করছে? যদি পালনই করতো, 11th আওয়ারে যখন নির্বাচন চলে, আপনি দেখেন তখন বিমানের ডাইরেক্টর পদে ইসি থেকে লোক নিয়োগ করা হয়, সরকারের অন্য জায়গা থেকে নিয়োগ করা হয়। সরকার কিভাবে এই সময় আপনার নিয়োগ দান করতে পারে? আপনার কাছে আসবো, আমার কাছে হয়তো সময় বেশি নেই। আমি একটু আমাতুল্লাহ শারমিনের কাছে যেতে। আমাতুল্লাহ শারমিন, শেরপুরে যে ঘটনাটা ঘটলো, এরপরে দেখলাম ঢাকা ভার্সিটিতে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা গভীর রাতে বের হয়ে তারা স্লোগান দিল। স্লোগানগুলো ছিল বেশিরভাগই তারেক রহমানকে অ্যাটাক করে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেরপুরের ঘটনার সাথে আসলে তারেক রহমানকে কেন সম্পৃক্ত করা হলো, বা তারেক রহমান সম্পর্কে কেন মানে অশোভন স্লোগান দেওয়া হলো? এটা কি আপনি রাজনীতির কোনো সহনশীলতা মনে করেন কিনা? না, এটা সহিংসীলতা না, এখানে আসলে অনেক ডেপথ একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে 5ই জুলাই আগস্টের পর আমরা কিন্তু সবাই চাইছি যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দলে একটা গণতন্ত্র থাকুক। তা না হলে কিন্তু আপনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কি করে যখন নিজের দলেই গণতন্ত্র নাই, তাই না? কেন হচ্ছে যে কোনো দলের যে কোনো ঘটনার জন্যই কিন্তু আপনি সেই দলের যে চেয়ারপারসন বা হচ্ছে যেটাই বলেন না কেন দায়িত্বশীল ব্যক্তি, আপনি কিন্তু তাকেই আস্ক করবেন হোয়াই দিস ইজ হ্যাপেনিং। তো হচ্ছে
মানে আপনি ঢাকা ভার্সিটিতে যেটা দেখছেন তারা সেটাই আস করতেছে, হোয়াই দিস ইজ হ্যাপেনিং। কারণ হচ্ছে ওই উপর থেকেই তো কন্ট্রোল করার কথা, তাদের তো সব জায়গায় ইনস্ট্রাকশন থাকার কথা যে তারা কীভাবে নির্বাচনী প্রচারণা চালাবে, কত দূর যাবে আর যাবে না। তাহলে যদি কোনো আমরা এই কয়দিন কিন্তু কন্টিনিউ ঘটনা দেখছি, নারী হামলা, নারীদের হেনস্থা করা। এই এমন না, এমন তো হয়নি বিষয়টা যে আজকে হয়েছে কালকেই ঢাকা ভার্সিটিতে ওরা ইয়ে করছে। যখন একজন মানুষ খুন হইলো, পুরা মিডিয়া সব জায়গায় দেখলো, 200 মানুষ আহত হইলো, তখন কিন্তু যে ঢাকা ভার্সিটিতে মিছিল করছে। তার আগে পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র মিডিয়ায় বলা বা প্রেস করা বা এরগুলো করতেছিলাম। কিন্তু দেখেন একটা দলের একই সাথে, আমি যদি বলি একই সাথে গত 25শে জানুয়ারি থেকে আরও আগে, সেটা হচ্ছে 10ই জানুয়ারি থেকে একই সাথে বিএনপি হচ্ছে প্রায় 15টা থেকে 20টা জেলায় মহিলাদের উপর হামলা করছে এবং বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, যখন কন্টিনিউ ঘটনাটাগুলো ঘটতেছে, তখন কি দায়িত্বটা আসলে কার পড়ে? অবশ্যই সেই দলের যেই হচ্ছে মেইন দায়িত্বশীল ব্যক্তি তার কিন্তু তাদের কিন্তু কমিটি কিন্তু স্থগিত করে দিয়েছে না। শেরপুরে। এখন ধরেন আপনি যে কোনো একটা জায়গায় হইলে আর কমিটি স্থগিত করে দিলেন, বিষয়টা তো এরকম না। অলরেডি তো একজন মানুষ মারাই গেল, তাহলে কি ওখানে গণতন্ত্রের চর্চা হয়? ওখানে কি সহিংসতা বন্ধের চর্চা হয়? আমি তো মনে করি না যে এরকম চর্চা হয়। এরকম চর্চা হয় না দেখেই আসলে আমরা এরকম ঘটনাগুলো বারবার দেখতে পাচ্ছি। তা নাহলে তো অনেক আগে এটা স্টপ হয়ে যাওয়ার কথা। সেটা দেখছেন না। কিন্তু আপা আরেকটা প্রশ্ন, সেটা হলো জামায়াতের উপরে হামলার কথা আপনি বললেন, নারীদের উপর হামলার কথা বললেন, কিন্তু জামায়াতের এক নেতা তো বলেইছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় বেশ্যাদের আড্ডাখানা বা বাদকেরা কারখানা ছিল, এই কথাটাও তো না, বলেছেন। এটা বলেছেন আবার, মানে উনি যেটা স্পেসিফিক বলেছেন সেটা আসলে মিডিয়া কাট করে বললে তো হবে না। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে রমনার আশেপাশে, ঢাকা ভার্সিটির আশেপাশে আসলে এরকম বিজনেস চলে। এটা আপনিও জানেন, নীলফার আপা জানে, ঢাকা শহরের ইচ অ্যান্ড এভরি পার্সন জানে। যারা ঢাকা শহরে ছোটোবেলা থেকে বসবাস করছে তারা আরও ভালো জানে। ওখানে এগুলোকে নিয়ে ব্যবসা, চাঁদাবাজি এগুলোও হয়, তাই না, বিভিন্ন জায়গায়। এটা আপনিও জানেন, আমিও জানি, এটা তো ওপেন সিক্রেট। সো উনি যে কথাটা বলছেন, উনি ওদেরকে ইন্ডিকেট করে বলছেন, নট ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু দেখেন আপনি বিপরীত পক্ষে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিরই একটা হলে ছাত্র সংসদ, সে হচ্ছে ওপেন ফেসবুকে এরকম বোরখা পরা মেয়েদেরকে বলছে যে হচ্ছে তারা এরকম গালি দিয়ে দিয়ে কথা বলছে, যেটা আসলে আমরা উচ্চারণ বিএনপি পক্ষ থেকে বলেছে, হ্যাঁ, নেতাও বলেছেন হ্যাঁ, যারা নেকাব ওইটার পরে হিস্ট্রিও কিন্তু কম না। হ্যাঁ, তারা হচ্ছে ইহুদিদের আমার কথা হচ্ছে যে দেখেন, এটা একটা কন্টিনিউশন। এবং হচ্ছে আমরা কিন্তু বারবার এই জেনারেশনের এটাই চাচ্ছি যে এই সংস্কৃতি চেঞ্জ হোক, রাজনীতি চেঞ্জ হোক। আমরা সহিংসিত রাজনীতি বা হচ্ছে পরস্পরকে অ্যাটাক করার রাজনীতিতে আর বিলিভ করি না। জি, ধন্যবাদ। আমি নির্বাচন চৌধুরী মনির কাছে যেতে চাই। নির্বাচন চৌধুরী মনি, যেটা হচ্ছে মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে অনেক হেভিওয়েট প্রার্থী, কিন্তু তার সাথে লড়াই করছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যেটাকে আপনারা অনেকটা ছোট্ট একটি দল যেটা বলেন, মানে একটা চুনোপুটির মতো একটা দল। কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারিও নির্বাচনী প্রচারণা করতে গেলে তাকে ডিম হামলা করতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। কেন? দেখেন, এটা তো এমন একটা ব্যাপার যে এটা কার কাছে ভোট চাইতে যাচ্ছে, কোনো বাসা থেকে যদি কেউ ডিম দেয় বা কিছু, এর আগেও যেটা হাদির সাথে হয়েছে, এগুলো আসলে কিছু ভোটার আছে অতিরিক্ত আপনার আবেগী, উৎসাহী, তারা উৎসাহী, অতি উৎসাহী মানুষ। এখন কে কারা কোথা থেকে করেছে কেউ তারা কিন্তু সংবাদ দেখে নাই। সম্মেলনে তো বিএনপির নাম দোষ দিয়েছেন। এটাই স্বাভাবিক রাজনীতিতে। আপনার মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারিও যেভাবে কথা বলছে, এটা একজন প্রার্থীর মতো কথা না। ও যে খুব বয়সে ছোট, অ্যাটাক করে সব সময় কথা বলা। মির্জা আব্বাসের মতো একজন ভারী একটা বর্ষিয়ান একজন নেতাদের মধ্যে যদি শ্রদ্ধা সম্মানটুকু না থাকে, তাহলে সামনের দিনে কি রাজনীতি করবে বা শিখবে এরা? এইখানে আমি বলতে চাই, ব্যক্তিগত জীবন এনে যখন টানা হেঁচড়া করে এবং অশুভন কথা বলে, এগুলা কোনো রাজনৈতিক কথা হচ্ছে না। হতে পারে যে মির্জা আব্বাসকে ভালোবাসে, তার প্রতি অনেকের দায়বদ্ধতা আছে। আপনি যদি 5টা লোককে চাকরি দেন, তারা যদি, তার পরিবার যদি আপনার ওইখানে যদি বছরের পর বছর আপনার দেওয়া চাকরিটা করে খায়, মনের অজান্তেই কিন্তু একটা ভালোবাসা বা একটা দায়বদ্ধতা তৈরি হয়। সেই দায়বদ্ধতা থেকেও তো কেউ এই কাজগুলো করতে পারে, যেটা মির্জা আব্বাস জানেনও না। আমি অনেক লোককে মির্জা আব্বাসের ওখানে দেখেছি, আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে আমাকে এই চাকরিটা মির্জা আব্বাস দিয়েছে, তার জন্য আমরা করে খাচ্ছি। সেটা আজকে না, আজ থেকে 20 বছর 25 বছর আগে। ওই মানুষগুলো আপনি তো জানেন না, আমিও জানি না কাকে সে কতটা হেল্প করেছে। তার সামনে যদি কেউ যে, এবং মির্জা আব্বাস যদি একটা পয়সার বিনিময়ে যদি না করে থাকেন, এটা তার কাছে যায়, তার সামনে যায় যদি এটা করে, সে তো নিজের পয়সা 10-20 হাজার টাকা হইলেও খরচ করে এটা করবে। এই কারণে বোঝাবেও না কোনো দিন। এই কারণে যে ওই লোকটার প্রতি তার ব্যক্তিগত ঋণবোধ মনে করে,
সেই মনে করা থেকে। এই জন্য আমি বলবো যে নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের ছোট ভাই, সে ইলেকশনে দাঁড়িয়েছে, যার সাথেই দাঁড়াক না কেন নির্বাচনে সবাই সমান, সমানভাবে সমান। মির্জা আব্বাস সাহেব কতক্ষণ নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলে, তার মুখ দিয়ে তো তার কথা বলা হয় না। তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি সারাদিন সে তার একটা কি বলে শাপলাকলি মার্কায় দাঁড়াইছে, শাপলাকলির বন্দনা করুক, মানুষ এটা লুফে নিবে। সে সারাদিন কেন মির্জা আব্বাসের বন্দনা করতে যায় সারাক্ষণ? এটা নেগেটিভ পজিটিভ যেটাই বলেন না কেন, এটা মির্জা আব্বাসের ঘরেই যাচ্ছে। তো সে কেন এই কাজগুলো করে? আমি বলবো যে এই কাজ থেকে তার বিরত থাকা উচিত। আমি একটা বোন হিসেবে এই কথা বলছি, রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি তার আমি বয়োজ্যেষ্ঠ সেইভাবে বলছি। এবং মির্জা আব্বাস অবশ্যই তাকে নিয়ে ওই চিন্তাও করে না, ভাবেও না। তো সে এই কাজগুলো না করলে তার ডিম পানি কিছুই খেতে হবে না। কিন্তু পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য এই ডিম হামলা কি একেবারে এইটা কিছু জিনিস আছে আপনার হাতে বা আমার হাতে থাকে না, এটা থাকে না। পৃথিবীর উন্নত দেশগুলো দেখেন, আপনি ডিম টমেটো এগুলাই ছুঁড়ে মারে। এটাই কিন্তু রাজনীতির, এটাই কালচার উন্নত দেশগুলোতে। বাংলাদেশের মতো জায়গায় গুলি ছুঁড়ে মারে। হাতে ব্যথা পেয়েছে, মাথায় ব্যথা পেয়েছে। আচ্ছা বলেন তো, ডিম ছুঁড়লে কি হাত ভাঙে, পা ভাঙে, হাতে ব্যান্ডেজ করা লাগে? এই কথাটা কিন্তু মির্জা আব্বাস সাহেব বলছে যে ডিমের যে এত শক্তি, এটা আমি জানতাম না। ডিম ছুঁড়ে মারলো আপনার পরবর্তীতে আপনার ওই যে ফিলোসফিতে পড়ছিলাম যে আকাশে বিদ্যুৎ চমকিয়েছে, রাজার মৃত্যুবরণ করেছে, সুতরাং বিদ্যুৎ চমকানো রাজার মৃত্যুর কারণ। তার অবস্থাটা এরকম, ছুঁড়ে মারলো ডিম, তার হাত পা ভেঙে গেল। তো ডিমের এত শক্তি, আমার এই নকলের যুগে ডিম এত শক্তিশালী, এটা আমি সত্যি অবাক। বিশ্বাস করতে পারেননি? জি, আমি জনগণ কতটা করবে এটা কথা। আপা থেকে একটু শুনে আসি। আপা, নাসিরুদ্দিন পাটোয়ারি তো আপনাদের এই জোটের একটি প্রার্থী। দেখলাম ডিমের হামলার পর প্রচুর মানুষ আসলো, আন্দোলন করলো, যেহেতু আমাদের পাশেই আন্দোলন হলো। কিন্তু সংবাদ সম্মেলনে দেখলাম কারো হাতে ব্যান্ডেজ, কারো পায়ে ব্যান্ডেজ। আসলে কি ডিম হামলা কি মাথা ফেটে গেছে না হাত কেটে গেছে? আমার কাছে মনে হয় লজিক্যাল কোয়েশ্চেন আসলে ভিন্ন। লজিক্যাল কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে আপনার প্রতিবাদের ভাষা কীরকম হবে। হ্যাঁ, আর মানে আমি এই কোয়েশ্চেনের প্যাটার্নকেই চেঞ্জ করব। বিকজ হচ্ছে যে আমার প্রতিবাদের ভাষা কেমন হবে, এটাই আসলে রাজনৈতিক শিষ্টাচার। যদি বলেন যে আমি যদি বলি যে পলিটিক্যাল রিফর্মের কথা আমরা যে বলি, যে আমরা যখন এডুকেটেড, যখন আমরা শিক্ষিত, তখন আসলে আমাদের আচরণ কেমন হবে, তাই না? এটা দেখেই তো আসলে আমার কর্মী বাহিনী শিখবে, তার নিচে শিখবে, তার নিচে শিখবে। এটা তো আসলে একটা চেইন অফ কমান্ডের ব্যাপার। তো এখন আমার প্রতিবাদের ভাষা আসলে কেমন হওয়া উচিত? নাসিরুদ্দিন পাটোয়ারি যদি বলেও থাকে, ধরেন উনি অনেক মির্জা আব্বাসকে, আমাদের দেশে এই কালচার অভ্যত আছে, আপনি দেখবেন প্রতি মুহূর্তে মির্জা আব্বাসরাই এই কালচার তৈরি করে দিয়ে গেছেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমাদের সিনিয়ররা এরকম কালচার তৈরি করে দিয়ে গেছেন যে আমরা কন্টিনিউ ব্লেমিং গেম খেলি, ট্যাগ দেই, এই ধরনের কালচার তারা তৈরি করে গেছেন। সেটারই কিন্তু এখন তারা ফল দেখতে পাচ্ছে। এটা কারণ পরিস্থিতি উত্তপ্ত তো হচ্ছে না, এটা পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, এটা তো দুই পক্ষকেই বুঝতে হবে। আমার কথা হচ্ছে যেই কালচার ওনারা এতদিন তৈরি করে দিয়ে গেছেন সেটাই কিন্তু হচ্ছে। এখনও কিন্তু বিএনপি কন্টিনিউ ট্যাগ দিয়ে যাচ্ছে, ব্লেমিং দিয়ে যাচ্ছে উইদাউট এনি এভিডেন্স। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে পাটোয়ারি যদি বলেও থাকে, ধরেন আপনি বললেন যে হ্যাঁ উনি উত্তেজিত কথা বলতেছেন, তাহলে ওনার কি উচিত? ওনারও কথা দিয়েই অ্যান্সারটা করা উচিত, তাই না? ওখানে যে বিএনপি সদস্য দিয়ে আপনি কি ডিম মারবেন? অফকোর্স নট। আপনি যেভাবে আপনাকে করছে, আপনি তাকে কি কথা দিয়েই অ্যান্সার করবেন? তাহলে ওনার সাংবাদিক সম্মেলন করে বলা উচিত ছিল যে পাটোয়ারি এখানে আসছে, ও এরকম সব জায়গায় বলে বেড়াচ্ছে, এটা রাজনৈতিক সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে, অথবা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে, অথবা সামথিং। যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, উনি কিন্তু অনেক বড়, মানে আমাদের বাবাদের বয়সী, তাহলে আমরা তার কাছে কি এক্সপেক্ট করব? অবশ্যই সৌন্দর্যগুলো এক্সপেক্ট করব। তো আমরা নিশ্চয়ই দেখব, মানে ওইটাকে আমি জাস্টিফাইড করতে পারি না, ডিম মারাকে আমি জাস্টিফাইড করতে পারি না।